ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। অনেক স্কুলে তোমার ক্লাস 9-এর তোমার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তো আমি আগের দিনও তোমাদের ওই রিকোয়েস্টেড ভিডিও একটা এনেছিলাম ক্লাস 9-এর 2 নম্বরে। আজকেও চলো কিছুটা আলোচনা করে নিই 2 নম্বরের প্রশ্ন। এগুলো প্রায় এসে থাকে অনেক স্কুলেই। তো প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটা কী? 1939 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে অর্থের বিনিময়ে যুদ্ধাস্ত্র বিক্রি করার নীতি গ্রহণ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতিকেই ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরটা দেখো। তোষণ নীতি কি? জার্মানির এক নায়কতন্ত্রী নেতা হিটলারের নানাবিধ শান্তি বিঘ্নকারী কাজকর্মে বাধা প্রদান না করে ইংল্যান্ড ও ফ্রান্স তাকে কি করেছিল? সন্তুষ্ট করার কিছু নীতি গ্রহণ করেছিল। এই নীতিকেই তোমার তোষণ নীতি বলা হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের কাছে নাৎসিবাদ অপেক্ষা সমাজতন্ত্রবাদী বেশি বিপজ্জনক বলে প্রতিপন্ন হয়েছিল। হিটলার ছিলেন সাম্যবাদের প্রধান শত্রু, তাই ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের মাধ্যমে সাম্যবাদকে রোধ করতে চেয়েছিলেন, যার ফলশ্রুতিতে হিটলারের সাহস বৃদ্ধি পায় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা আরটা দেখো, হেরেনভগ তত্ত্ব কি? এটা অনেক সময় আসে। জার্মানরা বিশ্বাস করত যে তারা বিশুদ্ধ আর্য জাতির বংশধর। আর্য জাতি হিসেবে তারাই হলো বিশ্বের শ্রেষ্ঠ জাতি, ফলে পৃথিবীর সকল জাতিকে তোমার পদানত করার অধিকার আর্য জার্মানদের আছে। জার্মান জাতির এই তত্ত্বকে হেরেনভগ তত্ত্ব বলা হয়ে থাকে। তারপরটা হচ্ছে আনসলুস কি না? হিটলারের বিদেশ নীতির অন্যতম নীতি ছিল এই আনসলুস নীতি। ইউরোপে বিভিন্ন জায়গায় বসবাসকারী জার্মানদের জাতীয়তাবাদের স্বার্থে একত্রিত করার ক্ষেত্রে হিটলারের গৃহীত নীতি এই আনসলুস নীতি নামে পরিচিত। হিটলার জার্মান জাতির ঐক্য স্থাপনের জন্য অস্ট্রিয়াকে জার্মানির সাথে যুক্ত করার জন্য আনসলুস নীতি গ্রহণ করেছিলেন। আচ্ছা, এটা আমরা একটু যাই এদিকে। প্রশ্নগুলো অনেক সময় আসে। এটা যেমন দেখো, নারদনিক আন্দোলন কি? যার দ্বিতীয় আলেকজান্ডারের রাজত্বের শেষ দিকে যেসব গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, নারদনিক তার মধ্যে অন্যতম। রুশ শব্দ নারদ বা জনগণ থেকে এই নারদনিক শব্দটি কিন্তু এসেছে। জনতাদের সংগঠিত করে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা স্থাপনই ছিল এই আন্দোলনের লক্ষ্য। হাজার হাজার তরুণ এই আন্দোলনে যোগদান করলে এই আন্দোলনে ব্যাপক আকার রূপ ধারণ করেছিল। আরেকটা দেখো, হেটাইরা ফিলিকে কি? গ্রিস দেশের একটি গুপ্ত সমিতির নাম হচ্ছে হেটাইরিয়া ফিলিকে। 1814 খ্রিস্টাব্দে তোমার ওড়িশায় 4 জন গ্রিক বণিক দ্বারা এই সমিতি গড়ে উঠলেও 1820 খ্রিস্টাব্দে সদস্য সংখ্যা বেড়ে প্রায় 1 লক্ষ হয়ে গেছিল। এই সমিতির প্রধান উদ্দেশ্য ছিল তুরস্কের প্রভাব থেকে গ্রিসকে উদ্ধার করা ও গ্রিসবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা। তারপরে এখানেও দেখো, এটাও একটা ইম্পর্টেন্ট। মুক্তিদাতা জার কাকে বলা হয়, কেন বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হতো। রাশিয়ায় ভূমিদাস প্রথা তখন বর্তমান ছিল। ভূমিদাসের জীবন ছিল অত্যন্ত কষ্টের। যার দ্বিতীয় আলেকজান্ডার শোষণ ও অত্যাচারের জীবন থেকে মুক্তিদাসদের মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি 1861 খ্রিস্টাব্দে এক মুক্তির ঘোষণাপত্র জারি করে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হতো। আর একটা দেখো, কুলটুর ক্যাম্প কি? বিসমার্কের সঙ্গে জার্মানির ক্যাথলিক তোমার সম্প্রদায়ের সংগ্রাম ইতিহাসে কুলটুর ক্যাম্প বা সভ্যতা সংগ্রাম নামে পরিচিত। বিসমার্ক একাধিক আইন প্রণয়নের মাধ্যমে ক্যাথলিকদের সম্পূর্ণভাবে দমন করতে প্রয়াসী হলে ক্যাথলিকগণ শ্রমিক ও সমাজতন্ত্রীদের সমর্থন ও সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠেন। বিসমার্ক রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ক্যাথলিকদের সঙ্গে আপোষ মীমাংসা পরে করে নিয়েছিলেন।
এটাও দেখো, এমস টেলিগ্রাম কি। 1870 খ্রিস্টাব্দে জুলাই মাসে এমস নামক স্থানে প্রাশিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়ামসের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিক্টির মধ্যে স্পেনের সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। এই আলোচনার বিষয়বস্তু প্রাশিয়ার রাজা বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে জানান। এইটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। তারপরে দেখো, বিসমার্কের রক্ত লোহনীতি বলতে কি বোঝায়? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জার্মান গড়ে তোলার জন্য রক্ত লোহনীতি গ্রহণ করেছিল। রক্ত লোহনীতি বলতে বোঝায় যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা। বিসমার্ক এই শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তার রক্ত লোহনীতির ফলে ঐক্যবদ্ধ স্বাধীন জার্মান গড়ে উঠেছিল। আরটা দেখো, জোলভেরেন কি? এটি হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরেন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমিও রচনা করেছিল। ঠিক আছে। তারপরে এটা অনেক সময় আছে, রিস আর্গুমেন্টো কি? রিস আর্গুমেন্টো কথাটির অর্থ হচ্ছে নবজাগরণ। বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইটালিবাসী 1830 থেকে 48 খ্রিস্টাব্দে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি ও সংস্কারমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করা। এর ফলে ইটালির ভাবজগতে এক আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নই ইটালির ইতিহাসে রিস আর্গুমেন্টো নামে পরিচিত। আচ্ছা, একটা বড় প্রশ্নের মধ্যে আমরা দেখি, এটা আসে অনেক সময়, জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পয়েন্ট করে লিখবে। এটাও আসে বড় প্রশ্নের মধ্যে, মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝো? ঠিক আছে, এগুলো তোমরা করতে পারো। পয়েন্ট করে লিখলে আশা করি ভালো নম্বর পাবে। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখছি। একসাথে অতগুলো হয়তো মনে রাখতেও পারবে না। আমি আবার তোমাদের জন্য কিছু ছোট প্রশ্ন বড় প্রশ্ন নিয়ে আসব। এগুলোই ততক্ষণ তোমরা মুখস্থ করো। তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, আমি আবারও বলছি, তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেগুলো প্রবলেমগুলো সলভ যাতে হয়। তাহলে আজ এই পর্যন্তই থাক স্টুডেন্টস। তোমরা ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।